শঙ্করদা, শঙ্করদা, শঙ্করদা বাঁচান, আমাকে বাঁচান শঙ্করদা। এই সিনটা কি চেনা চেনা লাগছে? কোথাও কি দেখেছেন? বাম পাশেরটা সত্যজিৎ রায়ের 1966 সালে রিলিজ পাওয়া সিনেমা নায়কের একটা সিন, আর ডান পাশেরটা ম্যান অফ স্টিলের একটি সিন। রিলিজ ডেট 2013 সাল। 60-এর দশকের নিউ ইয়র্ক সিটি। সদ্য নিউ ইয়র্ক ফিল্ম স্কুলে জয়েন করা এক স্টুডেন্ট ফোন করলেন কলকাতায় সত্যজিৎ রায়ের বাসার নাম্বারে। সত্যজিৎ নিজেই ফোন পিক করলেন। ওপার থেকে শোনা গেল, এটা কি সত্যজিৎ রায় বলছেন? জি বলছি। আপনি কে বলছেন? স্যার, আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমি আপনার সিনেমা পথের প্যাচালি দেখেছি বেশ কয়েক বছর আগে, কিন্তু ওইটা ডাব ভার্সন ছিল। গতকাল রাত্রে আমি আপনার পথের প্যাচালি সিরিজের 3টা সিনেমাই দেখেছি একের পর এক, বাংলা ভাষায় সাবটাইটেল ব্যবহার করে। আমি এটাই বলার জন্য আপনাকে ফোন করেছিলাম যে আমি আপনার সিনেমা দেখে মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। আপনি যে সময় বের করে আমাকে ফোন করেছেন, এতে সত্যিই আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মার্টিন। টেলিফোনের অপর পাশের বালকটা মার্টিন স্করসেজি। ট্যাক্সি ড্রাইভার, উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো মুভির জন্ম হয় তার ডিরেকশনে। আজকে আমরা সত্যজিৎ রায়ের ডিরেক্ট করা একটা সাইকোলজিক্যাল ড্রামা নিয়ে কথা বলবো, নায়ক। 1966। এই সিনেমাটা রিলিজের আগে সত্যজিৎ রায় অলরেডি 10 বছর ধরে সিনেমা বানাচ্ছেন। 1955 থেকে 65 পর্যন্ত প্রায় প্রতি বছরই তিনি একটা করে সিনেমা রিলিজ দিয়েছেন। পরিচালক সাহেব এতদিনে পরিচালনায় একদম পাকাপোক্ত হয়ে গিয়েছেন। এই সিনেমার রাইটার তিনি, ডিরেক্টর তিনি, সাউন্ড ডিজাইনার তিনি, স্টোরিবোর্ড আর্টিস্ট তিনি, এবং সিনেমার পোস্টারের ডিজাইনারও তিনি। মোটামুটি অলরাউন্ডার যাকে বলে। এর আগের সিনেমাগুলোতে তিনি অ্যামেচার আর্টিস্ট ব্যবহার করলেও এই সিনেমার জন্য তিনি ক্যাস্টিং করলেন উত্তম কুমারকে। 60-এর দশকে উত্তম কুমারের থেকে বড় নায়ক বা তার আশেপাশের সমপরিমাণ খ্যাতির নায়ক আর কেউ নেই। তাই নায়ক সিনেমা আর উত্তম কুমার যে একে অপরের পরিপূরক তা ব্যাখ্যা করার আমার মনে হয় না আর দরকার আছে। সম্পূর্ণ সিনেমার মেইন ক্যারেক্টার অরিন্দম মুখার্জির জার্নি, তার একটা ট্রেন জার্নি আর একটা তার সাইকোলজিক্যাল বা মনস্তান্ত্রিক জার্নি। সিনেমাতে উত্তম কুমারের ডিজাইনার স্যুট, অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস, ড্রয়ারের ক্যাশ টাকা। ওরা স্টেশনে আসুক। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ও আর পৌঁছবে না, ফোন কর। ইম্পোর্টেড ছবির রিপোর্ট কি? সবে তো সব দেখানোর শেষে নায়কের চেহারা দেখতে পায় অডিয়েন্স, যেন তার বাহ্যিক জিনিসপত্রই মানুষটার থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু নায়ক নিজেই তা জানে না এখনো যে মুখেশের আড়ালে যে মানুষটা, তার ইম্পর্টেন্স কতটা কম মানুষের কাছে। তার ইন্ট্রোডাকশনের সময় যেন এই ডায়লগটা সম্পূর্ণ উত্তর আর দক্ষিণ মেরু। এখন হচ্ছে কেন? আচ্ছা, ছবিটার ভিতর আছে কি বল, এক তুই ছাড়া। আমি তো আছি। Isn't that enough? নাইট ক্লাবে সে মারামারি করে এসেছেন, তার একটা নিউজ পেপার রিপোর্টও হয়েছে। ব্যাপারটা নিয়ে নায়কের তেমন কোনো মাথা ব্যথা নেই। তিনি আজকে দিল্লি যাচ্ছেন ট্রেনে করে, একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই অ্যাওয়ার্ড ফাংশনে জয়েন করার জন্যই এই জার্নি। তার আশেপাশের মানুষ সবাই হলো তার কর্মচারী বা সিনেমার অন্যান্য মানুষজন। তিনি এখানে স্টার, সাধারণ মানুষ থেকে অনেক অনেক দূরে। কিন্তু আজকের ট্রেনে সাধারণ মানুষের সাথে যে তাকে জার্নি করতে হবে। দ্য স্টার হ্যাজ ফলেন ইন দ্য গ্রাউন্ড অলরেডি। সত্যজিৎ রায়ের আগের সিনেমাগুলোতে কলকাতার রাস্তা হোক বা গ্রামের দৃশ্য হোক, দেখবেন ওয়াইড অ্যাঙ্গেলের শর্টের কোনো কমতি নেই। কিন্তু এই সিনেমার নায়ক যেহেতু ট্রেনেই আছেন এবং ঘটনা যেহেতু ট্রেনেই হচ্ছে, তাই খুব কম পরিমাণ ওয়াইড অ্যাঙ্গেল শর্টস দেখা যাবে এখানে। ট্রেনের আরেকজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো অদিতি সেনগুপ্ত, প্লেড বাই নান আদার দেন শর্মিলা ঠাকুর। তিনি একজন সাংবাদিক। প্রথমেই নায়কের থেকে একটা অটোগ্রাফ নেন তিনি, এর কিছুক্ষণ পরে আবার যে তাকে অ্যাপ্রোচ করেন তিনি কয়েকটা প্রশ্ন করতে চান বলে। নিজের পরিচয়টা দিয়ে শুরু করেন তার প্রশ্ন। এইখান থেকে আমাদের নায়ক অনিন্দ্য মুখার্জির মূল চরিত্রের মুখোশের আড়ালে কি আছে তা আমরা সাংবাদিকের প্রথম প্রশ্নের পরে একে একে পেঁয়াজের খোসার মতো খুলতে দেখব। রিগ্রেট। সাংবাদিকের প্রথম প্রশ্নটা চলুন দেখে আসি। যে প্রশ্নটা সবচেয়ে আগে মনে হয়, এই যে আপনার দারুণ খ্যাতি, এটা কেমন লাগে? বেশ তো, ভালোই তো, মন্দ কি? কিন্তু কিন্তু এই যে এত বেশি করে পাওয়া, এর মধ্যে একটা একটা ভাগ, একটা একটা অভাব, কোনো রিগ্রেটস নেই? এসব জেনে কি হবে? সব কথা বলে দিলে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায়। দেখুন মিস সেনগুপ্তা,
আমাদের খুব বেশি কথা বলতে নেই। আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। বুঝলেন কিছু? এই রিগ্রেটের প্রশ্নটা নায়ক পুরা উড়িয়ে দিলেন ঠিকই, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে এখন এটা চলছে। তার কিছুক্ষণ পরেই সে একটা স্বপ্ন দেখবে। এই ফেমাস সিনটা সেখান থেকেই নেয়া। এখানেই একটা নতুন হুক তৈরি হলো অডিয়েন্সের জন্য। শঙ্করদা, কে এই শঙ্করদা? ঘুম থেকে উঠার পরে নায়ক নিজেই সাংবাদিককে অ্যাপ্রোচ করেন। এবার তিনি টেবিলের ডান পাশে। স্বপ্ন সম্পর্কে সাংবাদিক কিছু জানে কিনা সেই প্রশ্ন করায় শর্মিলা ঠাকুর বললেন, আর সবাই যা জানে সেটুকুই জানি আর কি। কিরকম শুনি না? এ যেমন আপনার সাবকনশিয়াসের যে সমস্ত ইচ্ছে বা বিলিফ বা ভয় লুকোনো আছে, সেগুলো অনেক সময় স্বপ্নতে প্রকাশ পেয়ে যায়। এইখানে তার প্রথম মুখোশ খুলে গেল। নায়ক থিয়েটার করতেন এক সময়। সেই পাড়ার দাদা আর নাট্যমঞ্চের তার গুরু ছিলেন শঙ্করদা। পছন্দ করতেন না ফিল্ম ইন্ডাস্ট্রিকে। চলুন শঙ্করদার মুখেই শুনে আসি কারণটা। দেখ অরিন্দম, ফিল্মের একটা গ্ল্যামার আছে জানি, কিন্তু তার সঙ্গে আর্টের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বিশেষ করে ফিল্মের অভিনেতার কোনো সাস্টেন কন্ট্রিবিউশন বলে কিছু থাকতে পারে না, ইম্পসিবল। আমি জেনে বলছি, না জেনে নয়। ফিল্ম নিয়ে বিস্তর পড়াশোনা করা আছে আমার। A film actor is nothing but a puppet. পুতুল। পরিচালকের হাতে সে পুতুল, ক্যামেরাম্যানের হাতে সে পুতুল, সাউন্ড রেকর্ডিস্টের হাতে সে পুতুল, আর যিনি কাঁচি দিয়ে ছবি কাটবেন আর কেটে জুড়বেন তার হাতে সে পুতুল। আর একটা কথা, মঞ্চের অভিনেতার যেটা আসল সোর্স অফ ইন্সপিরেশন, দর্শক। হেডলাইট সেগমেন্টে ওই কালো কালো মাথাগুলো যে দেখিস, যার থেকে তোর এনার্জিটা আসে, তোর প্রেরণাটা আসে, সেটাকে বাদ দিলে অ্যাক্টিং এর যেটা আসল থ্রিল সেটা থাকে ফিল্মে, সেটা কোথায়? তোর মোট কিসের জন্য? টাকার জন্য? তোর সাকসেস হতে পারে না আমি বলছি না, তোর চেহারা আছে, তোর গলা আছে, হতেও পারে, কিন্তু একটা কথা থেকে বলা দরকার। ফিল্মে একটা ব্যবসার দিক আছে, সেটা বেজায় নাস্তি। সেটা কেবল সাপ্লাই ডিমান্ডের খেলা। তোর পরপর দুটো ছবি লেগে গেল, তুই তত্তর করে উপরে উঠে গেলি। তারপর তোর 3 নম্বর মার খেলো, 4 নম্বর মার খেলো। তুই দেখলি যে সিঁড়ি দিয়ে তুই উঠেছিলি সেটা যেন তোকে সরিয়ে নিয়ে গেছে। তারপর তোকে দিলে এক ঠেলা, তুই সেই যে মুখ থুবড়ে নিচে পড়লি, আর তোকে উঠতে হলো না, একেবারে ফিনিশড ফর অল টাইম। বুঝলি? গড় গড় করে শেয়ার করে ফেললেন ঘটনাটা সাংবাদিকের সাথে। স্বপ্ন তিনি কেন দেখেছেন তা তিনি নিজেই জানেন। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছেন, এখন নামতে পারবেন কিনা তা নিয়ে মনে ভয় তারও আছে। সিনেমার অ্যাক্টররা কি পরিচালক, এডিটর এদের হাতের পুতুল? শঙ্করদা মারা যাওয়ার পরেই এই প্রশ্ন আবার নায়কের মাথায় চলে আসে। আচ্ছা, তোর কি বিশ্বাস হয় যে ফিল্ম অ্যাক্টররা সবাই পুতুল? ব্রান্ডো, বোগার্ট, পল মেউনি, এরা সবাই পুতুল? মানুষ হয়ে তো মাসে 333 টাকা মাইনে পাচ্ছ, বছরে 10 টাকা ইনক্রিমেন্ট। তার চেয়ে একটা সাকসেসফুল পুতুল হলে পার পিকচার হেসে খেলে 30,000 টাকা। এই পয়েন্টে অলরেডি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার ডিসিশন তিনি নিয়ে নিয়েছেন। সাংবাদিকও বুঝতে পেরেছেন নায়ক আজকে শেয়ারিং মুডে আছেন। দ্বিতীয় প্রশ্নটা করে বসলেন, আপনার প্রথম সিনেমার কথা মনে আছে? এইবার আমরা একটা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের জার্নি দেখব। তার প্রথম সিনেমায় তার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন মুকুন্দা। তার পরিচয়টা সেই সময়ে অনেকটা এইরকম। শুটিং এর সময় দেখলাম তার দাপট। পরিচালক থেকে আরম্ভ করে প্রত্যেকটি লোক তার ভয়ে তটস্থ। গরম লাগছে কেন? পাখার সামনে দাঁড়িয়ে কে? মনে রেখো, একমাত্র অভিনেতাই হচ্ছে ইন্ডিসপেন্সেবল, তাকে ছাড়া চলবে না। তার সহকারী বলে কিছু নেই যে কাজ চালিয়ে নেবে। এই লোক তার সাথে পরবর্তীতে যখন অনেক ফেমাস হয়ে যান তখন
নায়কের নিজের বাসায় গিয়ে আরেকবার দেখা করেন। লোকটা একটু মদ খাওয়ার জন্য আর কাজ খোঁজার জন্য এসেছেন। একটা দারোয়ানের চরিত্র হলেও তার চলবে। হাতি নাকি মরলেও লাখ টাকা দাম, কিন্তু কাজ তো তাকে নায়ক দিলেন না। এইখানে একটা ফাটাফাটি ডায়লগে এই সিনটা শেষ করলেন সত্যজিৎ রায়। মরা হাতির প্রবাদটা কি তাহলে মিথ্যে? পরের প্রশ্ন, বিবেক। বিবেকের ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারবেন। বিবেকটা কি খারাপ জিনিস? খারাপ জিনিস নয়, কিন্তু বড় সাংঘাতিক যে এটাকে উচ্ছেদ করতে পারলেই কি তো। বলছেন আপনি? ওটা যতদিন আছে ততদিনই তো মানুষের মনুষ্যত্ব। নায়কের এক ফ্রেন্ড ছিল বিরিশ, পলিটিক্স করত। স্কুল কলেজে পড়ালেখা তাদের একসাথে। এত ভালো বন্ধুত্ব যে তার জন্য নিজের মাথাও ফাটিয়েছেন একবার মিছিলে গিয়ে। কিন্তু এখন তো নায়ক অন্য মানুষ হয়ে গেছেন। 5 বছর পরে বিরিশ আরেকবার আসে নায়কের কাছে। তখন গাড়িতে লিফট দেবার কথা বলে তাকে সাথে করে নিয়ে যায় এক লেবার র্যালিতে। ওইখানে গিয়ে নায়ক গাড়ি থেকে নামেনও না। এখন আর তার পক্ষে এইসবে জড়ানো সম্ভব না। সামনে গিয়ে দাঁড়াবি, দুটো কথা বলবি, ব্যাস। কেন? আরে ওরা তোকে দেখলে একটু মনে জোর পাবে। 24 দিন ওরা স্ট্রাইক চলেছে। আমি তোর কথাও তো বলেছি, ওরা তোকে এক্সপেক্ট করছে। ওরাও তো তোর পাবলিক। ইম্পসিবল। কি বলছিস ইম্পসিবল? আই নেই। শোন, তুই বুঝছিস না, এসব ব্যাপারে আমাদের আর জড়ানো চলে না। রিস্কি। তুই আমাদের ব্যাপারটা ঠিক জানিস না। অনেক ইন্টারভিউ শেষ। তিনি এখন আবার নিজের রুমে ফেরত চলে যাবেন। সেখানে শুয়ে শুয়ে তিনি আরেকটা ঘটনার কথা ভাবতে থাকবেন। এক মেয়েও তার কাছে কাজ খুঁজতে এসেছিল। নায়ক তাকে যখন জিজ্ঞেস করে, আপনি কি বিবাহিতা, তখন সে মিথ্যা বলে নায়ককে। যে করবো তার একটা কারণ থাকবে তো। আর হঠাৎ এরকম একটা ব্যাপার করবো কেন বলুন তো? নায়িকা যেখানে সিলেক্টেড হয়ে গেছে সেখানে অন্য কোনো আমার মেয়ে। ক্ষমতা আছে, অ্যাম্বিশন আছে, সুযোগ পাওয়া মুশকিল। তাছাড়া আপনি তো জানেন নতুন লোককে সহজে কেউ সুযোগ। এখানে নায়কের যে নাইট ক্লাবে মারামারি হয়েছে তার সাথে এই ঘটনার সাথে রিলেটেড, এবং সেই ব্যাপারটা সরাসরি না দেখালেও আবার একটা ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে স্বপ্নে ব্যাপারটা পরিষ্কার করে দেয় সত্যজিৎ রায়। এই যে একটা মানসিক জার্নি হলো, নায়ক তার রিগ্রেট গুলো, তার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার বিবেক, সব কিছু তার সাবকনসিয়াস মাইন্ড থেকে কনসিয়াস হলো। এইখানে একটা ক্যারেক্টার রিফ্লেকশন লাস্টে খুব সুন্দরভাবে দেয়া হয়। এই ট্রেনের একটা সাইড ক্যারেক্টার, একজন মেয়ে তার হাজবেন্ডের সাথে ট্রাভেল করছিল। সুযোগ বুঝে সে কাজ পাওয়ার জন্য নায়ককে অ্যাপ্রোচ করে। নায়ক তখন তাকে বলে, আপনি আপনার হাজবেন্ডকে বলুন আমার সাথে এসে কথা বলতে, আমি এরপরে চেষ্টা করে দেখব। নায়ক তার সামনের জীবনে কি করবেন তা তো আমরা জানি না, কিন্তু নেরা সম্ভবত বেলতলায় বারবার যাবে না। আর কি কি বিষয়ে আপনারা এই পেজে ভিডিও দেখতে আগ্রহী আশা করি জানাবেন কমেন্ট বক্সে।